স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা তোমাদের নবম শ্রেণী যারা আছো শিক্ষার্থী, তারা তোমাদের সিলেবাস, বার্ষিক পরীক্ষার সিলেবাস বাসায় শেষ করতেছো। আর যারা দশম শ্রেণী যারা আছো, তারা নির্বাচনী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। যাই হোক, আমরা নবম শ্রেণীর উদ্দেশ্যে বলি, গণিতের অষ্টম অধ্যায় সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন। তার আগে আমরা কিছু কথা বলবো পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত তিনটা সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, পরিবৃত্ত, আমরা যদি বলি যে কোনো ত্রিভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি? যে কোনো ত্রিভুজের পরিসীমা বলতে আমরা বুঝি যে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। যাই হোক, তবে এখানে পরিবৃত্ত বলতে বোঝাবে এমন একটা বৃত্ত আঁকবো যা ওই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ, বি ও সি বিন্দু দিয়ে গমন করে। আবার বলি, এখানে আমরা পরিবৃত্ত বলতে কি বুঝবো? ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যা এ, বি ও সি বিন্দু দিয়ে গমন করে। যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে গমন করে আমরা বৃত্ত দেখাতে পারি, সেটাই হবে ত্রিভুজের পরিবৃত্ত। অন্তর্বৃত্ত মানে কি? অন্তর্বৃত্ত হলো ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা আঁকা হবে সেটা হবে অন্তর্বৃত্ত। আর বহির্বৃত্ত হলো ত্রিভুজের বাইরে যে বৃত্ত আঁকা হবে সেটা হবে বহির্বৃত্ত। তো যাই হোক, এই হলো তিনটা বৃত্ত। এখন তিনটার মধ্যে আজকে আমি তোমাদের আলোচনা করব শুধু পরিবৃত্ত অঙ্কন। তাহলে আজকে কি নিয়ে আলোচনা করতেছি? শুধু পরিবৃত্ত অঙ্কন। আমি তোমাদেরকে দেখাবো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলা পরিবৃত্ত অঙ্কন কিভাবে আঁকবো। তারপরে দেখাবো তোমার একটা স্থূলকোণী ত্রিভুজে কিভাবে পরিবৃত্ত অঙ্কন করব। তারপর আমরা দেখাবো একটা সমকোণী ত্রিভুজের বেলায় কিভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয়। তিন ত্রিভুজে ভিন্ন রকম। তো প্রথমে আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে একটা পরিবৃত্ত আমরা আঁকার চেষ্টা করি। দেখো, যে কোনো একটা ত্রিভুজ আমরা নিয়ে নিলাম, একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ নিলাম এ বি সি, এ বি সি, এটা যে কোনো ত্রিভুজ। এখানে ত্রিভুজের বাহু আছে কয়টা? তিনটা বাহু আছে, এ বি একটা, বি সি একটা, এ সি একটা। এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু আমরা সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক করব। আবার বলি, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু আমরা লম্ব সমদ্বিখণ্ডক করব। আমরা এ বি এবং এসিও করতে পারি, এ বি অথবা বিসিকেও করতে পারি, অথবা এসি অথবা বিসিকেও করতে পারি। সোজা কথা বলি, তিনটা বাহুর মধ্যে আমরা যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বার করব। ওই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেটাই হবে কিন্তু পরিবৃত্তের কেন্দ্র, সেটা হবে পরিবৃত্তের কেন্দ্র হবে। তো এখন দেখুন, এই যে বাহুটা কম্পাসের সাহায্যে, আমি তো বোর্ডে আঁকতেছি, তোমরা যখন খাতায় আঁকবে পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে। কিভাবে? এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, আবার বলি, এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে বৃত্তচাপ, এইদিকে বৃত্তচাপ আঁকবো। আবার ঠিক সেম মাপটা এখানে বসাইয়া এইদিকে বৃত্তচাপ, এইদিকে বৃত্তচাপ আঁকবো। বিশেষ করে এমনটা যদি হয়ে থাকে, তখন এই দুইটা ক্রসের সোজা আমরা এভাবে টান দেব। এই হলো একটা লম্ব সমদ্বিখণ্ড। তেমনি ভাবে এসি কেও করবো। এসি কে আবার এই যে এসি বাহুটা আছে না, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। আবার ঠিক এখানে বসে এইদিকে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। এইভাবে আমরা আঁকলাম, এইভাবে আমরা আঁকলাম। তাহলে আবারও দেখুন, এসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। আবার এখানে বসে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। দুইটা ক্রস স্কেলের সাহায্যে যুক্ত করলাম। এখন আমরা নাম দিলাম, এইটার নাম দিলাম এম ই, এইটার নাম দিলাম কথার কথা আমরা এফ জি, দুইটার নাম দিলাম। এখন এই যে লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় কোথায় মিলিত হলো? ও বিন্দুতে মিলিত হলো। এটা হবে বৃত্তের কেন্দ্র। এখন আমরা জানি বৃত্ত আঁকতে গেলে কি লাগে? অবশ্যই ব্যাসার্ধ লাগে। তাহলে ব্যাসার্ধটা কি হবে? ও কমা এ যোগ করো,
ও কমায় যোগ করো, ও কমায় যোগ করলাম, ও হলো ব্যাসার্ধ, ওইটা কি হবে ব্যাসার্ধ হবে। এখন যেহেতু বৃত্তের কেন্দ্র ও, আমরা কিভাবে আঁকবো, ও পেন্সিল কম্পাসটা আমরা ও বিন্দুতে বসাবো। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে উ এ, উ এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান, উ এর সমান ব্যাসার্ধ নিয়ে আগে আমরা দেখব যে এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দিয়ে অতিক্রম করে কিনা। যদি অতিক্রম করে তাহলে আমরা পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত আঁকবো। আবারও বলি, পেন্সিল কম্পাস ও বিন্দুতে বসানোর পর আমরা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আগে দেখবো এটা বি বিন্দু দিয়ে যাচ্ছে কিনা, সি বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। যদি গমন করে তাহলে আমরা বৃত্ত এঁকে দেব, তখন সেটাই হবে পরিবৃত্ত। এখন দেখো, আমি কিন্তু হাত দিয়ে একটা বৃত্ত এঁকে দিলাম, তোমরা কিন্তু এইভাবে আঁকবে। কিভাবে আঁকবে, কম্পাসটা এখানে বসাইয়া ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবে যা ত্রিভুজের এ, বি ও সি বিন্দু দিয়ে যাবে। যদি তিনটা বিন্দুর মধ্যে একটা বিন্দু দিয়ে গমন না করে, তোমার কিন্তু পরিবৃত্ত আঁকা হয় না। অথবা মানে তিনটা বিন্দুর মধ্যে একটা বিন্দু যদি ভিতর দিয়ে গেল হবে না, বাইরে গেল হবে না, অর্থাৎ তিনটা বিন্দুকে যদি ভালোভাবে স্পর্শ করে সেটাই হবে পরিবৃত্ত। এখন যদি বলি বিশেষ নির্বাচন, এক মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। আর অঙ্কনের বিবরণটা, অঙ্কনের বিবরণ এ বি ও এসি বাহুদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে এম ই এবং এফ জি আঁকে। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে কোথায় ছেদ করে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন এ কমাও যোগ করে, এ কমাও যোগ করি। তারপরে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা ত্রিভুজের এ কমা বি এবং সি বিন্দুগামী হবে। আবার বলি, ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এ কমা বি ও সি বিন্দুগামী হবে। তাহলে তাহলে এই বৃত্তই হবে ত্রিভুজ এ বি সি এর নির্ণেয় পরিবৃত্ত। এখন কথা হলো, আমি যে ত্রিভুজ এই বেছে নিলাম, এটা কি সূক্ষ্মকোণী না স্থূলকোণী না সমকোণী, চিন্তার বিষয় আছে। এই ত্রিভুজটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে এই যে তিনটা কোণ, এই যে একটা, দুইটা, তিনটা, একটা 90 ডিগ্রি থেকে বড় নয়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বড়। অর্থাৎ এখানে প্রতিটা কোণে হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে রাখবে, যখন তোমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে যাবে, ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হবে ত্রিভুজের অভ্যন্তরে। আবার বলি, যখন সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত তোমরা আঁকতে যাবে, ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হবে ত্রিভুজের অভ্যন্তরে, কোনো না কোনো জায়গা অভ্যন্তরে। যদি ত্রিভুজটা স্থূলকোণী হয়ে থাকে তাহলে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের ভিতরে হবে না, ত্রিভুজের বাইরে হবে। কথা হবে ত্রিভুজের বাইরে হবে। যদি তুমি আঁকো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বেলায় পরিবৃত্তের কেন্দ্র হবে ও ত্রিভুজের উপর, এমনকি ও ত্রিভুজের ঠিক মধ্যখানে। আবার বলি, যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হবে? ও ত্রিভুজের উপর, এমনকি ঠিক ও ত্রিভুজের মধ্যখানে। যাই হোক, তোমাদেরকে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত দেখালাম। এখন আমি তোমাদেরকে দেখাবো স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত। তোমরা বাসায় ভালো করে আঁকবে, আঁকতে পারলেই পারবে। তবে একবার নয়, কয়েকবার যদি প্র্যাকটিস করো তাহলে এটা কঠিন নয়, সহজে। তবে অধিক চর্চায় চিত্রটা খুব সহজ হয়ে যাবে। এখন আমরা করাবো, বিশেষ করে আমরা যাচ্ছি স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে আঁকে আমরা দেখি।
এই কোণটা স্থূলকোণ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখানে নিশ্চিত এই কোণটা স্থূলকোণ। এখন কত হলো, স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। আবারও বলি, 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলে? স্থূলকোণ বলে। তাহলে আমরা স্থূলকোণ জানলাম, স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞাও জানলাম। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যে কোনো সম্পাদ্য পড়ার আগে ভালো করে ওই সম্পাদ্য বা উপপাদ্য যাই হোক সংশ্লিষ্ট সকল সংজ্ঞা ভালোভাবে জানতে হবে, কারণ ভালোভাবে না জানলে চিত্রটা আঁকা সম্ভব না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখন দেখুন এখানে বাহু তো তিনটা, যেহেতু একটু আগে পড়াইছি তোমাদের মনে আছে। যে কোনো দুইটা বাহুকে কি বলছি আমরা? যে কোনো দুইটা বাহুকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক করব ইচ্ছা। আমি তোমাদের একটু আগে দেখাইছিলাম এবি বাহু আর দেখাইছিলাম এসি বাহু। এখন আমি আঁকবো এবি বাহু আর বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব? অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যে। এই যে এবি আছে না, এবি এর অর্ধেকের চেয়ে বেশি, এবি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে বৃত্তচাপ, এইদিকে বৃত্তচাপ, আবার এখানে বসে এইদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, এমনটা হইল। এই যে দুইটা ক্রস স্কেল দিয়ে যোগ করে টান দিতে হবে। টান দিলাম, নামটা আমরা পরেই দিই, এটা কোনো সমস্যা না, একটা হবে। এবার আমরা এইটাকে করতে চাই, এইটাকে বিসি কে করবো কিভাবে? বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, আবার এখানে বসে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, এইভাবে হইল। এবার যদি আমরা টান দিই তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে এভাবে যাবে। এটার নাম দিলাম এম ই, এটা দিলাম এফ জি। আচ্ছা, এখন মিলিত হলো কোন বিন্দুতে? ও বিন্দুতে মিলিত হলো। আচ্ছা, এখন দেখো লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলো, কিন্তু একটা তো ব্যাসার্ধ প্রয়োজন। কি প্রয়োজন? ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে ও কমা এ ও যোগ করতে পারি, ও কমা বি ও যোগ করতে পারি, ও কমা সি ও যোগ করতে পারি। যে কোনো এক অংশ যোগ করলেই হবে। আমি যোগ করলাম ও কমা এ, তোমরা আবারও বোঝার চেষ্টা করো। ও কমা এ যোগ করলে হবে, কোনো সমস্যা নেই। ও কমা বি যোগ করলে হবে, এমনকি ও কমা সি যোগ করলে হবে। আমার তো শুধু ব্যাসার্ধ প্রয়োজন। যে কোনো ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু যোগ করলে হয়ে যাবে। এখন আমরা তো আঁকতে হবে পরিবৃত্ত। তবে কিভাবে আঁকবো? ও বিন্দুকে কেন্দ্র করে, যেহেতু এর ব্যাসার্ধ আমরা যোগ করলাম, ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আগে ট্রাই করে দেখতে হবে এ বি সি বিন্দু দিয়ে বৃত্তটা যায় কিনা। যদি বৃত্তটা 3 বিন্দু দিয়ে না যায়, নিশ্চিত আমার আঁকাটা ভুল হয়েছে। তখন কষ্ট করে আবার সুন্দর করে আঁকতে হবে। আবারও বলি, ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এ বি ও সি বিন্দু দিয়ে গমন করে। যদি 3 বিন্দু দিয়ে গমন করে তাহলে সফল, আর আঁকতে না। যদি 3 বিন্দু দিয়ে গমন না করে, 2 বিন্দু দিয়ে গমন করলে হবে না, অবশ্যই 3টা বিন্দু দিয়ে গমন করতেই হবে। তাহলে এখন আমি আঁকি, আমি তো আঁকবো হাতে, তোমরা কিন্তু অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে। এখন এখানে বসাইলাম, আমরা বৃত্ত রাখার চেষ্টা করি। দেখো দেখো আমরা কিন্তু আমি হাতে আঁকলাম, তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবে বৃত্তটা দেখবে অনেকটা বড় হবে। বৃত্তটা কি হবে? অনেকটা বড় হবে। স্থূলকোণী ত্রিভুজে বাবা বলি, স্থূলকোণী ত্রিভুজের বেলায় বৃত্তটা একটু বড় হবে স্বাভাবিক আঁকলে। এই জন্য খাতায় একটু জায়গা বেশি নিয়ে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা তো কম্পাস দিয়ে আঁকবে, আঁকলে বৃত্তটা সুন্দর একটা বৃত্ত উপস্থাপিত হবে। ঠিক আছে, আশা রেখে তোমরা পারবে। আর এটার বিবরণটা আমি প্রথমেই যে তোমাদের বিবরণটা পড়াইছি ওই বিবরণটার মতো দিলেই হবে শেষ। তাহলে কি কি পড়ালাম? একটা পড়লাম সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত হয়ে গেল, এখন পড়ালাম স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত। এখন দেখুন, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে হয়। কোথায়? বাইরে।
এই যে দেখো কেন্দ্র, কখনো স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অভ্যন্তরে হবে না, ত্রিভুজের কোথায় হবে? বাইরে হবে। এই যে বাইরে হলো পরিবৃত্তের কেন্দ্রটা। এখন আমরা যাব সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। তাহলে তোমরা বাসায় কি প্র্যাকটিস করবে? একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এই তিনটা প্র্যাকটিস করলেই মোটামুটি যেই টিচারই প্রশ্ন করে তোমরা পরীক্ষায় দিতে পারবে। এখন কথা হলো, আমরা তো পড়াইলাম, কিন্তু পরীক্ষা হলে আমরা তো পড়াইছি নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত, কিন্তু পরীক্ষার হলে তোমাকে তো আর নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে? বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা আগে কি করব? আগে অবশ্যই একটা ত্রিভুজ আঁকতে হবে, তারপরে আমরা পরিবৃত্তির দিকে অগ্রসর হবো। আবারও বলি, যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা কি করব? আগে একটা ত্রিভুজ এঁকে নেব। ওই যে তথ্যগুলি দেওয়া থাকবে তথ্যের ভিত্তিতে ত্রিভুজটা আঁকার পরে আমরা আমরা ধীরে ধীরে পরিবৃত্তি আঁকবো। যেমন দেখো, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা জানি কোন ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যকে উপপাদ্যকে সমর্থন, কোন ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে? নিঃসন্দেহে সমকোণী ত্রিভুজ। আবার বলি, কোন ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে? সেটা কি? অবশ্যই সমকোণী ত্রিভুজ। তবে সমকোণী ত্রিভুজ মনে রাখার কিছু কৌশল আছে। যেমন আমি যদি বলি 3 4 5 6 8 10 5 12 13 20 21 29, আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা তো জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কিন্তু এর সংক্ষেপেও তো বলতে পারে। সংক্ষেপে কি বলে? যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। এখন দেখুন, এখানে এই হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তার মানে এটা বড় বাহু অতিভুজ, এটা বড় বাহু অতিভুজ, এটা অতিভুজ, এটা অতিভুজ। এখন ট্রাই করে দেখতে পারো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার হবেই হবে। 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার অবশ্যই হবে। 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। 20 স্কয়ার প্লাস 21 স্কয়ার ইকুয়াল টু 29 স্কয়ার। অর্থাৎ পরীক্ষা হলে যদি বুঝতে পারি কোনটা সমকোণী ত্রিভুজ, আমাদের অবজেক্টিভও কাজে লাগবে, এমনকি সৃজনশীল প্র্যাকটিস করতে সুবিধাজনক, দ্রুত বেগে বোঝা যায় ত্রিভুজটাকে সমকোণী না স্থূলকোণী না কি, এটা মাথায় রাখবা। তবে সাধারণত 3 4 5 দিয়ে সমকোণী ত্রিভুজটা পরীক্ষা ছাড়া বেশি দিয়ে থাকে। এখন পরীক্ষা হলে তোমাকে বললো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি দেওয়া, ত্রিভুজটি পরিবৃত্ত আঁকো, অঙ্কনের বিবরণ সহ। আবারও বলি, কিভাবে বললো? যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে। বললো যে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। এখন তো ত্রিভুজ দেওয়া নাই, তাহলে আগে আমরা ত্রিভুজ আঁকবো, পরে পরিবৃত্তির দিকে যাবো। লক্ষ্য করো, অতিভুজ হলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর এক বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। এখন কত হলো? এই দুইটা কিভাবে আঁকবা? স্কেল, তোমরা স্কেল দিয়ে মাপ দিয়ে 5 সেমি নেবে আর 4 সেমি নেবে। স্কেল দিয়ে মাপ দিলে কি করবে? 5 সেমি নেবে আর 4 সেমি নেবে, তোমরা স্কেল দিয়ে মাপ দিয়ে নিবা। ঠিক আছে? এখন দেখুন, আমরা নিলাম যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি নিলাম বিই, যে কোনো রশ্মি বিই নিলাম। কি নিলাম? যে কোনো রশ্মি বিই। আচ্ছা, এখন বি থেকে আমরা এই যেটা বাহু বি এর মাপ নেব, বি এর মাপ নিই, আমরা এখানে বিসি কেটে দিলাম। এটা হলো স্মল বি। তবে কথা হলো, আমরা যে বি এর মাপ নেই বিসি কাটলাম, এখানে স্মল বি লেখার দরকার নাই, স্মল বি লেখার দরকার নেই। আবারও বি এর সমান করে বিসি কাটলাম। এখন কথা হলো,
সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আবার বলি, যে ত্রিভুজে একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখন তো অবশ্যই একটা লম্ব আঁকতে হবে। কি আঁকবো? লম্ব বি বিন্দুতে। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে লম্বটা এঁকে নেবে। আবারও বলি, যেহেতু তোমরা ক্লাস 9-10-এ পড়ো, 6-7-8 কিভাবে লম্ব আঁকতে হয় তোমরা শিখে আসছো। পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পরিমাণ নিয়ে তোমরা একটা লম্ব আঁকবা। এটা হলো এফ, আমি দিলাম এফ। এখন অতিভুজ আছে এক বাহুর দৈর্ঘ্য, আমি তো এক বাহুর দৈর্ঘ্য নিয়ে আঁকলাম। অতিভুজ কি এখনো ব্যবহার করছি? করি নাই। তাই এখন কি করব? এ এর মাপ নিয়ে এই সি বিন্দুতে বসাইয়া এখানে বসাইয়া একটা বৃত্তচাপ আঁকবো। এই যে এইভাবে, মনে করো ঠিক এইভাবে হইলো। এখানে বসে আঁকলাম, এর মাপ নিয়ে সি বিন্দুতে বসে বৃত্তচাপ আঁকলাম। এটা হলো এ। তাহলে দেখো আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেল। অর্থাৎ পরীক্ষা হলে সরাসরি ত্রিভুজ আসবে না, তোমাকে বাহুর দৈর্ঘ্য দেবে। ওই প্রেক্ষিতে আগে ত্রিভুজ তুমি নিজে কষ্ট করে আঁকতে হবে, তারপর পরিবৃত্তির দিকে অগ্রসর হতে হবে। এইটা হলো। এখন আমরা তো আঁকলাম ত্রিভুজ, এখন তো পরিবৃত্ত আঁকবো। তুমি এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে পারো, অথবা এ বি এবং বিসি কে আমরা সমদ্বিখণ্ডিত করলেই পারি। যে কোনো দুইটা বাহুকে আমরা লম্ব সমদ্বিখণ্ড করব। এখন আমি এ বি কে যদি করি, এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এইদিকে বৃত্তচাপ, আবার এখানে বসে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, এমনটা হবে। যদি আমরা টান দিই দুইটা এইভাবে গেল। এবার দেখুন, আর বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, আবার এখানে বসে উপরে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, মনে করো ঠিক এমনটা হলো। এবার ঠিক এইটা সোজা করে টান দেবে, এই যে গেল। এটাকে দিলাম এম ই, এটাকে দিলাম এফ এম। এখন দেখো, লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। কোন বিন্দুতে ছেদ করলো? ও বিন্দুতে ছেদ করলো। এখন আমরা তো জানি পরিবৃত্ত আঁকতে গেলে একটা ব্যাসার্ধ প্রয়োজন। আগে দুইটা চিত্রের মধ্যে আমি ব্যাসার্ধ যোগ করে তোমাদের দেখাইছিলাম, কিন্তু এইটার বেলা যদি কেউ ব্যাসার্ধ যোগ না করে কোনো ভুল না করে। কেন? এখান থেকে ও এই একটা ব্যাসার্ধ, ও সিও একটা ব্যাসার্ধ, তাহলে এখান থেকে ব্যাসার্ধ যোগ করলেও হবে, না করলেও কোনো সমস্যা নাই। তবে যদি কেউ যোগ করার ইচ্ছা থাকে, তোমরা এখানে ও কমা বি যোগ করে দিতে পারো। আমি আবারও বলি, ও কমা বি যোগ করলেও হবে, না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন হইল। তাহলে দেখো, তোমরা লক্ষ্য করে দেখো, এই যে এখন আমরা ও বিন্দুতে বসে পরিবৃত্ত আঁকবো। এখানে এসিটা কি? অতিভুজ। এসিটা কি? অতিভুজ। আগেই বলেছিলাম সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হবে অতিভুজের উপর, এমনকি ঠিক অতিভুজের মাঝখানে, অতিভুজের মধ্যখানে হবে। এখন দেখো, ও বিন্দুকে কেন্দ্র করে আমরা উবি, কারণ উবি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আকার আগে ট্রাই করে দেখতে হবে সেটা এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু দিয়ে গমন করে কিনা। ঠিক আছে? তাহলে যদি গমন করে, তাহলে বৃত্ত এঁকে ফেলো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা ও বিন্দুতে বসাইয়া উবি এর সমান ব্যাসার্ধ বৃত্ত আঁকার চেষ্টা করি। দেখো, আমরা একটা বৃত্ত আঁকলাম। তোমরা তো কম্পাস দিয়ে আঁকবে, তোমাদের আর সুন্দর হবে। ঠিক আছে? আমরা একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে? যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি ও সি দিয়ে গমন করে তাহলে হয়ে গেল। কিন্তু আগে যে বিবরণটা আমরা দিলাম, ওই বিবরণের সাথে একটু পার্থক্য আসবে বিশেষ নির্বাচনে। দেখো পার্থক্যটা কি আসবে। দেখো, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ইকুয়াল টু 5 সেমি এবং বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, এবার কি লিখবো? দেওয়া আছে। এবার অতিভুজ ও একটি বাহুর সমন্বয়ে, অতিভুজ ও একটি বাহুর সমন্বয়ে গঠিত এ বি সি
সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। আবার বলি, অতিভুজ ও একটি বাহুর সমন্বয়ে গঠিত সমকোণী ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত আঁকতে হবে। কি আঁকতে হবে? পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে লক্ষ্য করো, বিশেষ নির্বাচনে যে পরিবর্তনটা আসছে, আবারও বলি, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ a = 5 সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য b = 4 সেমি দেওয়া আছে। অতিভুজ ও একটি বাহুর সমন্বয়ে গঠিত সমকোণী ত্রিভুজ ABC এর পরিবৃত্ত আঁকতে হবে। অর্থাৎ আমরা যে ABC ত্রিভুজ আঁকছি তার বিবরণ দেওয়ার দরকার নাই, আমরা দেব কার? পরিবৃত্তের বিবরণ দেব, আবার অঙ্কনের বিবরণ আগের মতো। AB এবং BC এর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে ME এবং FN আঁকি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কথা ছেদ করে? ও বিন্দুতে। ও, B যোগ করি, যোগ করলেও হবে, না করলেও কোনো দোষ নাই, যোগ করি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে OB এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা A, B ও C বিন্দু দিয়ে গমন করে। তাহলে এই বৃত্তই ত্রিভুজ ABC এর নির্ণেয় পরিবৃত্ত। তাহলে দেখো, আমরা আজকে পরিবৃত্ত তিনটা আইটেম শিখলাম। একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়ে, একটা শিখলাম স্থূলকোণী ত্রিভুজ দিয়ে, আরটা কি শিখলাম? আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে। এখন তোমরা যদি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, আশা রাখি পরীক্ষায় তোমরা আটকাবে না। যাই হোক, আরেকবার বলি, কথাটা মনে রাখবেন। সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় পরিবৃত্তের কেন্দ্র কোথায় হবে? ত্রিভুজের অভ্যন্তরে। আর স্থূলকোণী ত্রিভুজের বেলায় পরিবৃত্তের কেন্দ্র কোথায় হবে? ত্রিভুজের বাইরে। আর যদি হয় সমকোণী ত্রিভুজের বেলায় পরিবৃত্তের কেন্দ্র কোথায় হবে? অতিভুজের উপর, এমনকি অতিভুজের ঠিক মাঝখানে। আজকে এতটুকুই। ভালো থেকো, সুখে থেকো। ভবিষ্যতে আমরা অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত নিয়ে আমরা পরবর্তী ক্লাসটা তোমাদের দেব। তোমরা বাসা অবশ্যই এগুলি করে নেবে। কেমন? ভালো থেকো। আজকে এইটুকুই রাখি।